আমাকে ইসে দিয়ে দিও। আচ্ছা দেখো এখানে আমি আবার শেয়ারে যাচ্ছি। হুম। দেখো আমার ঘরের অবস্থা কিন্তু ভালো না। এগুলো রেকর্ড হলে মুশকিল। আরে না। বুঝো নাই? বলছি না যে ঘরটা রেডি করতে হবে, বোঝো নাই? টিন শেড ঘর, বারান্দায় থাকি আমি। যাক আলহামদুলিল্লাহ, তাও খুশি। এখন আচ্ছা শোনো, কারণ ওই ডান সাইডে উপরে একটা রেকর্ডিং আছে লাল ই দিয়ে, ওটা তুমি রেকর্ড এটা আমি করতেছো ওইটা দিয়েছি, আছে? আমি দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা এখন আচ্ছা। দেখো, এই যে আমরা মানগুলোর হ্যাঁ দিকে তাকাও। তোমার এই হ্যাঁ এ ম্যাট্রিক্স এর ইনভার্স বের করতে গেলে অটোমেটিক্যালি এখানে এ ম্যাট্রিক্স এর নির্ণায়কটা দরকার হচ্ছে। হ্যাঁ। ওকে? তাহলে তোমার যদি এই হুম, এ ম্যাট্রিক্সটা যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয়, তাহলে তো তার নির্ণায়ক গঠনই সম্ভব নয়। হ্যাঁ তুমি তো এখানে কোনো মানই সাবমিট করতে পারবে না। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স তো বের করার কোনো প্রসেস তখন আমাদের হাতে থাকবে না, তাই না? হ্যাঁ এজন্যই আমরা নরমালি বলি এই যে এই একটি ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার যদি ইনভার্স আমরা বের করতে চাই, তাহলে তার নির্ণায়ক দরকার। আর নির্ণায়ক তখনই থাকবে যখন এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তুমি কি ক্লিয়ার? কেন হ্যাঁ অবর্গ ম্যাট্রিক্সের ইনভার্স হয় না? ওই ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে নির্ণায়ক ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করতে হবে। এই যে 1 আর বাই এর যে ডিটারমিনেন্ট এ, এটাকে আমরা এইভাবে লিখি অনেক হ্যাঁ সময়, যে এরকম, এই যে এরকম লিখি ডিইটি এ, যে এরকম ডিইটি এ, হ্যাঁ ডিটারমিনেন্ট অফ এ। তার মানে তোমার হ্যাঁ তো এই যে ডিটারমিনেন্টটা লাগছে, এই যে এটা তুমি পাবে কোথায়? যদি এটা অবর্গ ম্যাট্রিক্স হয়, নির্ণায়ক তো সম্ভব না তখন এটা। ওকে? হ্যাঁ তখন এটার তো ইনভার্স তুমি যে হ্যাঁ ফর্মুলা, এই ফর্মুলা তো এখানে অ্যাপ্লাই করতে পারছো না। এটা হলো হ্যাঁ সাধারণ কথা। এটা হলো সাধারণ কথা। আমরা যারা সাধারণ বাঙালি, সাধারণ টিচার, সাধারণভাবে বোঝানো। কিন্তু এটার অন্তর্নিহিত তাৎপর্যটা অনেক সুন্দর। আর ওইগুলো বললে স্যারও বুঝবে না, ভাববে এগুলো তুমি কি বলতো, সেটা আমার পরে বলে। হ্যাঁ আচ্ছা আসলো। এরপরে হ্যাঁ এটা বললে হতো। তোমাকে প্রশ্ন করতে পারে, তাহলে কেন সম্ভব না? তুমি তখন এই ব্যাখ্যাটা দিবে। হুম। এরপরে হ্যাঁ এইগুলো প্রশ্ন করবে না যে সূত্রটা কেন এমন, এগুলো ওনারাও জানে না। ওনারাও শিখে আসছে সূত্র এমন। সূত্রটা কেন এমন হয় তারও ব্যাখ্যা আছে। আচ্ছা, এরপরে তোমার এখান থেকে প্রশ্ন করতে পারে অ্যাড জয়েন্ট কি? একটি ম্যাট্রিক্সের অ্যাড হ্যাঁ জয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স এটা হলো তোমার ওই যে একটি ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করে লেখা লাগে, মনে আছে? তুমি এগুলো ডেফিনেশন বইয়ে পেয়ে যাবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স কি, এগুলো ওখানে বইয়ে পেয়ে যাবে তুমি। প্রত্যেকটা ম্যাট্রিক্সের আচ্ছা মানে দেখবো। অনুরাশি নিয়ে যেই ম্যাট্রিক্স গঠিত হয়, বুঝছো? হ্যাঁ ধরো, প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, দেখো না না, ওইটা হলো সিমেট্রিক। ধরো এই যে ধরো এ, এই যে এ একটা হুম ম্যাট্রিক্স মনে করো এরকম, দেখো ধরো দেওয়া আছে, সংক্ষেপে ছোট করে দেখাই। ধরো A11, A12, দেখো A21 লেখা পরিষ্কার বোঝা যায় না? হ্যাঁ পরিষ্কার বোঝা যায়। এই যে দেখছো, ওই ট্যাবের কারণে এখন সুন্দর লেখা দেখা যায় এখানে। চমক সাজানোর মতো এইভাবে ওনারা এইভাবে তৈরি করেন। আচ্ছা, তাহলে হ্যাঁ এইটার অ্যাড জয়েন্টটা কি হবে? তুমি প্রথমে এই যে প্রথম উপাদানটা দেখছো A11, এইটার সহগুণক নেওয়া লাগবে, তাই না? হ্যাঁ বুঝো না? এটা সহগুণক নিতে হবে। দেখো তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, দেখো এই যে A অ্যাড জয়েন্ট অফ A এইভাবে লিখবা। এই যে অ্যাড জয়েন্ট A ইকুয়াল টু, এটা সহগুণক কি হবে বলো? এটার চিহ্নটা কি হবে আমরা জানি? এটার চিহ্ন এইভাবে লিখতে হয়, প্রথমটা প্লাস। -1 টু দি পাওয়ার, এই যে -1 টু দি পাওয়ার রো প্লাস হ্যাঁ কলাম। মনে করে হ্যাঁ দেখো। তাহলে এটা হলো, দেখো কয় নম্বর হ্যাঁ সারি কয় নম্বর কলাম? 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে এখানে 1 হ্যাঁ প্লাস 1 তোমার হয়ে যাবে +2। তার মানে মাইনাসের উপর হ্যাঁ জোড় সংখ্যা প্লাস হয়ে যাবে। এটার চিহ্ন হবে আমাদের প্লাস। হুম তাহলে এটা সারি কলাম হ্যাঁ বাদ দিয়া বাকি যা থাকে সেগুলো আমরা ক্যালকুলেট করি, তাই না? হ্যাঁ তাহলে এখানে কি থাকবে হুম আমাদের? A22 লিখলাম। এরপর আসো এই যে হ্যাঁ এইটার সহগুণক, এটা সহগুণক কি আসবে? এটা দেখো চিহ্ন হবে মাইনাস, এখানে দিবা মাইনাস। হ্যাঁ মাইনাস দিলাম, এই সারি কলাম বাদ A21 থাকলো, A21। এরপরে আসো এটা একই ভাবে, এটারও বিজোড় আসবে, মাইনাস চিহ্ন আসবে। এরপরে এখানকার মান তুমি ক্যালকুলেট করলে পাবে A12। ওকে? আর এটা হ্যাঁ প্লাস হয়ে যাবে, ফাইনালি তুমি পাবা A11। পেলাম। হ্যাঁ এটাকে ট্রান্সপোজ করতে হবে এখন। এই যে ট্রান্সপোজ মানে কি? সারি আর কলাম বিনিময় করা। হ্যাঁ বুঝেছো? প্রথম এই দেখো, প্রথম হ্যাঁ সারিটা হয়ে যাবে প্রথম কলাম, এই যে এটা প্রথম সারি, এটা হয়ে যাবে প্রথম হ্যাঁ কলাম। A22 এখানে হয়ে যাবে মাইনাস A21। আবার দেখো এটা আছে 1 -1 মাইনাস A12, এটা হয়ে যাবে তোমার A11। বুঝেছো? হ্যাঁ এটা হলো এই যে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স বের করার ওয়ে। তুমি বইয়ে দেখে নিও, আমি অনেকদিন তো দেখিনি, আমার মনে এইভাবে, আমার যতটুকু মনে আছে এরকম। আচ্ছা দেখি।
আচ্ছা গেল। দেখবো না আমি বই। তাহলে এইটা আমরা পারবো এইভাবে ইনশাল্লাহ। এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি তুমি এরকম বলে দিলে যে স্যার যে কোনো একটি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সহগুণক নিয়ে তার ট্রান্সপোজ নিলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অথবা বই থেকে সংজ্ঞা দেখে নিলে, এটা তোমার ইচ্ছা। আচ্ছা এটা যদি কারণ হতো, এটা 3 যদি হতো তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হ্যাঁ কিভাবে হতো? হ্যাঁ, দেখাই তোমাকে দেখাই, সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ইয়ে করে নিই, আমি এটা একটু মুছে ঠিক করে নিই আবার নতুন করে। হ্যাঁ দেখো, যদি এটা হতো 3 হইতো তাহলে কি হইতো, এখানে তুমি লিখলে মনে করো, আরো সহজে বলি, এখানে ধরো পিকিউ, হ্যাঁ মানে এটা কিন্তু তোমার স্কয়ার হতেই হচ্ছে, কারণ তুমি জানো এটা স্কয়ার হ্যাঁ হতে হ্যাঁ হবে। ধরো এখানে আরো সহজ নাম দিলাম এস টি, এইটা তোমার ম্যাট্রিক্স। এইবার আমরা কিভাবে কাজ করব চলো দেখি আমরা একটু। আচ্ছা এখান থেকে আমি একটু সেটিংসটা করে নিই, একটু 1 মিনিট দাঁড়াও, আমি একটু বাড়িয়ে নিই এটা। হ্যাঁ আচ্ছা মানে এটা ছোট বড় করে নেই, নইলে শেষ হয়ে যাবে আচ্ছা। আমাদের। এটা ক্লিয়ার করে দিয়ে ওগুলো বাদ দিলাম, নতুন করে দেখাতে হবে, একটু রিফ্রেশ করে নিচ্ছি। এটা কত হবে, 4096, অনেক বড় হোয়াইট বোর্ড, এটা বানানো যায়। এরপরে এটা বলে দিলাম। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ অবশ্যই, মাথা তো চুল গজাচ্ছে ভালোই। আর তোমাকে তো আমি দেখতে পাচ্ছি, আমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তোমাকে তুমি দেখতে পাবা, তোমার মোবাইলটাকে স্ক্রিনে টাচ করে ডান থেকে বামে নিয়ে যাও, তাহলে দেখতে পাবে। স্ক্রিনটাকে টাচ করে ও ডান থেকে বামে নাও। এবার তুমি হ্যাঁ তোমার ছবিটাতে যদি ডবল ট্যাপ করো, ডবল ট্যাপ করে রাখো, হ্যাঁ তাহলে তোমার ভিডিওটা পিন হয়ে যাবে, সেই ক্ষেত্রে তুমি আর আমার ভিডিও কখনো দেখতে পাবে না। আবার তুমি যদি আমার ভিডিওতে ট্যাপ করে রাখো, তখন আমার হ্যাঁ ধরো আমরা 10 জন মিলে কথা বলছি, অন্যরা কথা বললেও আমার ভিডিও সরবে না, বুঝেছো? এটা হলো পিন হ্যাঁ করে রাখতে হয়। ধরো আমরা 10 জন মিলে গ্রুপ ডিসকাশনে আছি, কিন্তু ধরো আমি হোয়াইট বোর্ডে দেখাচ্ছি, সবাই দেখতেছো। এখন ধরো তুমি যদি পিন না করো আমার ভিডিও, সেক্ষেত্রে অন্য কেউ যদি কথা বলে তার ফেসটা সামনে চলে আসবে, আমার ভিডিও আর দেখতে পাবে না, এজন্য পিন করে রাখতে হয়। আচ্ছা চলো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, হ্যাঁ ধরো এই যে এই ম্যাট্রিক্সটা মনে করো এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই। দেখছো কত সহজে ক্লাস নেওয়া যায় এই ইয়া থাকলে, পেন ড্রাইভ থাকলে, পেন ট্যাবলেট। আচ্ছা কতজন জয়েন করতে পারে স্টুডেন্ট? 100 জন একসাথে। ও এই দেখো তাহলে অ্যাড জয়েন্ট, সরি এটা এটা হবে অ্যাড জয়েন্ট, দেখো অ্যাড জয়েন্ট এ, এটাকে আমরা এইভাবে লিখবো দেখো। তাহলে এই যে এ উপাদান, এটা 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, তার মানে এটা চিহ্ন হবে প্লাস, তাই না? চিহ্ন দিলাম প্লাস। এবার এটা রো কলাম বাদ দাও, তুমি এটা রো কলাম যদি বাদ দাও, দেখো এই যে সারি কলাম বাদ দাও, তাহলে এই 4টা উপাদান থাকে না? হ্যাঁ এই 4টা উপাদানের নির্ণায়ক বের করলে কি হবে উত্তর, দেখো ইআই মাইনাস এইচ এফ, তাই না? হ্যাঁ হ্যাঁ এইটা আমাদের লিখতে হবে এখন ব্র্যাকেটে, যে ইআই মাইনাস এইচ এফ, গেল গেটের কাজ। এরপরে বি আসো, বি দেখো 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে এটা হয়ে যাবে কত, মাইনাস, এখানে দিয়ে দিবা মাইনাস। এবার বি এর রো কলাম বাদ দাও, রো কলাম বাদ দিলে দেখো এই যে ডি জি এফ আই, তাহলে হবে এখানে ডি আই জি এইচ জি এফ, ডি আই মাইনাস জি এফ বা এফ জি, জি এফ না বলি এফ জি বলি, ঘুরে জি এফ আবার অন্য মিনিং হয়ে যায়, মুশকিল আছে, জি এফ বি এফ, হ্যাঁ মুশকিল আছে, গণিতে ভেজাল না ঢুকাই। এটাকে অনেকে কি করে জানো, এটাকে অনেকে এই যে এই পত্রে আগে লেখে প্লাস বানায়া, এফ জি মাইনাস ডিআই, এই মাইনাস দিয়ে গুণ করে তো সেটাই হয়। তুমি চাইলে হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ তুমি হ্যাঁ চাইলে এটা আগে গুণটা, হ্যাঁ এটাকে প্লাস রেখে গুণটাকে উল্টাও করতে পারো, এইটাকে না গুণ করে এই জি আর এফ গুণ করতে পারো, এটা তোমার ইচ্ছা। তবে আমি এগুলো করি না, আমি একটাই মেনটেন করি, একটা মেনটেন করলে পেছ লাগে না কখনো। ফাইনালি তোমার সামনে আসবে কত, দেখো এই সি এর উপাদান, এটা 1 নম্বর সারি 3 নম্বর কলামে আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, চিহ্ন প্লাস চিহ্ন না দিলেও চলছে। এটা বাদ দিলে থাকে আমাদের ডি এইচ জিসি, দাঁড়াও দাঁড়াও, ডি এইচ জিসি, পেনে টাচ করে গেছে, আমি একটু মুছে দেই এটা, ডিএইচজিসি,
ওকে, হ্যাঁ DHGC লেখো, DH মাইনাস GC। এইভাবে সবগুলো বের করতে পারবা না বাকিগুলো? হ্যাঁ 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 অবশ্যই। এইভাবে বের করলে পরে ট্রান্সপোজ করে দেবে এটাকে। লাস্টলি দেখো এখানে ফাইনালি আমরা এটাকে ট্রান্সপোজ করে দিচ্ছি। ট্রান্সপোজ মানে সারি কলাম কলাম সারি এক্সচেঞ্জ করবে, দ্যাটস ইট। হ্যাঁ এই তো গেল, এটা গেল অ্যাডজয়েন্টের কাজ কারবার গেল। এরপরে কিছু সংজ্ঞা টঙ্গা আসতে পারে ওখান থেকে, কি বলে এগুলোকে, যে তারপরে তোমার আসতে পারে যে ট্রেস কাকে বলে। ট্রেস কি তোমাকে একটা অবর্গ ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে এটা ট্রেস বের করো। অবর্গ ম্যাট্রিক্সে ট্রেস বের করা যায় না, বুঝছো? ট্রেস হলো একদম, ট্রেস হলো মূল কর্ণ, যেটা মূল কর্ণের উপাদানগুলো। দেখো এই যে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই তোমাকে, তাহলে বুঝবা। এই দেখো ট্রেস হলো যেটা, এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর যোগফল মূল কর্ণ বরাবর। এই যে দেখো এই উপাদানগুলোর যোগফল হবে এই ম্যাট্রিক্সের ট্রেস, ঠিক আছে? হ্যাঁ ওকে। এই প্রশ্নগুলি করতে পারে, এই প্রশ্নগুলি আসে। এরপরে নির্ণায়ক আর এর মধ্যে সম্পর্ক কি ম্যাট্রিক্সের মধ্যে। ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকার হলো নির্ণায়ক। স্কয়ার ম্যাট্রিক্সের মান নির্ণয়ের পদ্ধতি হলো নরমালি নির্ণায়ক, মনে থাকবে। স্কয়ার ম্যাট্রিক্সের মান নির্ণয় করার একটা পদ্ধতি আছে। এরপরে বলো আর কি জানার আছে তোমার? এগুলো রেকর্ড আছে না? রেকর্ড তো হচ্ছে, এখন এটা আবার এডিট মিডিট করার সময় পাবো আমি? এডিট করা লাগবে না, তুমি আমাকে দিয়ে দিবা, আমাকে দিয়ে দিও। এডিট না করলে কত রোগ জানে বড় হয়। আচ্ছা দেখি যা আছে তাই দিয়ে দেবো হুবহু। আচ্ছা গেল এইটুকু তোমার, হ্যাঁ গেল এইটুকু চলে গেল। এরপরে ধরো নির্ণায়ক থেকে কি কি প্রশ্ন হতে পারে, নির্ণায়ক থেকে একটু তুলে দিই উপরে। নির্ণায়ক থেকে প্রশ্ন হতে পারে এরকমের যে নির্ণায়কের কিছু প্রপার্টি বলতে পারে, যে নির্ণায়কের একটা সারি পাশাপাশি সারি দুটো চেঞ্জ হলে কি হয়। নির্ণায়কের মানটি ঠিকই থাকে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয়ে যায় এটা। তারপরে নির্ণায়ক কি নির্ণয় করে, নির্ণায়ক এটা বলতে পারো যে নির্ণায়ক একঘাতিক সমীকরণ জোটের একক সমাধান আছে কিনা তা নির্ণয় করে, এটাও হবে। অথবা নির্ণায়ক তোমার ওই যে আমি যে ব্যাখ্যাগুলি দিচ্ছি আধুনিক ব্যাখ্যা, সেটা তো ভিন্ন কথা, ওইদিকে আমরা এখন না যাই। এই নেট চলে গেছে কেন মঞ্জু, দেখি তো, দাঁড়াও। নেট কানেক্ট অফ হয়ে গেল কেন? শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ শুনছি তো আমি। তাহলে নো ইন্টারনেট দেখাচ্ছে এখানে, তাহলে আমি সুইচ করে দিই, দাঁড়াও আমার এর মধ্যে সুইচ করে দিই ওয়াইফাইতে, দেখি পাই কিনা। কারেন্ট আছে? কারেন্ট আছে, তাহলে ওয়াইফাই পাবে না ওয়াইফাই মাঝে মধ্যে ডিস্টার্ব করে ওদের। কি মুশকিল, এটা কানেক্টিং হচ্ছে না এখনো, বিরক্তি ধরে গেছে, এটা কানেক্টিং হবে না আজকে আর। বিরক্ত। মাঝে মাঝে নো ইন্টারনেট দেখায়, কিন্তু ওই তুমি কথা বলতে থাকলে ওই কথা চলতেই থাকে, আবার ইন্টারনেট দেখা যায় আবার কানেক্ট করা যায়। নেট আছে কেন যে ডিস্টার্ব করতেছে হঠাৎ করে, এই যে এখন কানেক্টিংই হচ্ছে না। নো ইন্টারনেট দেখা যাক, যতক্ষণ ক্লাস নেওয়া যায়, কিছু করার নাই। যতক্ষণ না কানেক্ট হচ্ছে না কোনোভাবে, আমি চেষ্টা করলাম। আচ্ছা আসো, এরপরে নির্ণায়কের বেশ কিছু প্রপার্টি আছে, প্রপার্টি গুলো একটু দেখে নিবা। আর আমার মনে হয় না নির্ণায়ক থেকে খুব বেশি কিছু বেশি জানতে চাইতে পারে তোমার কাছে। প্রপার্টি কোথায় আছে? ওই যে বৈশিষ্ট্য পড়ে নিবা নির্ণায়কের বই থেকে, নির্ণায়কের বৈশিষ্ট্য সমূহ। আচ্ছা ওগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এরপরও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, এই জন্যই বললাম তুমি আগে নির্ণায়কগুলি পড়ো, ম্যাট্রিক্স গুলি পড়ো, প্রশ্ন বই থেকে কোনো প্রশ্ন তৈরি হলে আমাকে জানাও। হ্যাঁ দেখো, বলো বলো। যতক্ষণ না নেট কানেকশন নেই, যতক্ষণ কথা বলা যায় বলো, ক্লাস নেওয়া যায় বলো, সমস্যা নেই। এরপরে দেখো চলো আমরা ইয়েগুলো দেখি, তুমি যে বললা মাথার উপর দিয়ে গিয়েছে, ওটা বলি, মাথার নিচ দিয়ে যাবে এবার ইনশাল্লাহ। দেখো আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করি এটা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, ওকে? দেখো আমরা জানি x অক্ষ y অক্ষ, এখানে আমরা মান নিলাম মনে করো
1 2 3 4 এইদিকে নিলাম মনে করো 1 2 এটাকে একটু বড় করে দেই, ধরো এখানে 3। তাহলে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে বলো? এটা হবে 4,3। এখন এটাকে যদি আমি মূল বিন্দুর সাথে দেখো, এই যে মূল বিন্দু ও এর সাথে যদি যুক্ত করে দেই, এই যে দেখো যুক্ত করে দিলে যদি একটা তীর চিহ্ন দিয়ে দেই, এটা এবার একটা ভেক্টর হয়ে গেছে আমাদের, কারণ এর দিক আছে। দেখো এর দিক হবে 0 থেকে 4,3 বিন্দুর দিকে, এবং এর একটা নির্দিষ্ট মান আছে। মানটা আমরা পিথাগোরাস দাদুর সাহায্যে বের করতে পারি। সেটা কি? দেখো এটুকুর মান হচ্ছে 4, এটুকুর মান হচ্ছে 3। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এখানে পাবো আমরা 5, তাই না? তাহলে তার মান আছে, দিকও আছে। এটা কি হয়ে গেল? এটা একটা কানেক্ট পেয়েছে। এখন এটা হয়ে গেল একটা ভেক্টর। তাহলে ভেক্টরটিকে, যেটাকে যদি তুমি লিখতে চাও এটাকে এইভাবে লিখতে পারো। যদি বিন্দু আকারে লিখো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে, ওকে? আর যদি ভেক্টর আকারে লিখে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো 4, এই যে উপরে 4 নিচে 3, আগে x এর মান নিচে y এর মান। এটা হলো এটার ভেক্টর প্রকাশ, বুঝো? এবং এটাকে আরেক ভাবে ভেক্টর আকারে প্রকাশ করা যায়, এরকম ভাবে। দেখো এই যে এরকম 4i 3j না, এটা হলো আরেকটা। আর ফাইনালি এই যে 4i + 3j, 4i + 3j, এটা হলো লিনিয়ার কম্বিনেশন বলে এটাকে, যেটাকে লিনিয়ার কম্বিনেশন বলে, বুঝেছো? তার মানে এই তিনটা জিনিস একই বিষয় মিন করে। তাহলে এটা কিভাবে কাজ করে দেখো। 4i, এইটুকু হলো আমার i, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। দেখো দেখো এই যে এইটুকু হলো আমার i, এই যে লালটুকু, এইটুকু হলো আমার i ভেক্টর, ঠিক আছে? আর এই যে এইটুকু হলো j ভেক্টর, এই যে এইটুকু, ঠিক আছে? তাহলে 4i মানে কি? এই i এটাকে তোমার 4 বার 4 গুণ করে এই পর্যন্ত আসবে, তাই না? এই যে এটা হলো 4i। দেখো তুমি যখন 4i করবা তখন তুমি এবার একটু কালার চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে 4i যখন করবা তখন তুমি মান পাইবে এইটুকু, এই ভেক্টরটা। আবার যখন তুমি 3j করবা তখন তুমি এই যে এই ভেক্টরটা পাইবা, এই যে 3j, বুঝছো? এখন এই ভেক্টরটাকে তুমি যদি ট্রান্সফার করে, মানে সমান্তরালে স্থানান্তর করে এখানে আনা যাবে না এই বরাবর? সমস্যা নাই তো? ইয়ারফোনটা কাছে নাও, কথা বুঝতে অসুবিধা হয় তোমার। হ্যাঁ, এবার লক্ষ্য করো, তাহলে আমরা যদি ত্রিভুজ বিধি অবলম্বন করি ভেক্টরের, তাহলে এই দুটো ভেক্টরের যোগ, এই যে দেখো 4i, এটা হলো প্রথম ভেক্টর, এটা হলো দ্বিতীয় ভেক্টর, এই দুটো ভেক্টর যোগ করছি আমরা। তাহলে যোগের কি আসে? দেখো এটার অ্যারো এইদিকে, এটার অ্যারো এইদিকে, তাহলে বিপরীত ক্রমে বোঝাবে না? এই বিপরীত দিকে বোঝাবে ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে বিপরীত ভেক্টরটা কোনটা? বিপরীত ভেক্টরটা কি যেটা না, এই যে 4-3 না, এইটাই তো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখছো? এই যে 4-3, বুঝেছো? আচ্ছা, তাহলে এটাকে লিনিয়ার কম্বিনেশন কেন বলছি সেটা একটা প্রশ্ন। দেখো এটা কেন লিনিয়ার কম্বিনেশন বলি আমরা, এটা বোঝার জন্য তুমি চিন্তা করো, যে কোনো একটি ভেক্টরকে তুমি স্থির রাখো, বাকিটাকে চেঞ্জ করতে থাকো। দেখো ধরো তুমি এই যে ধরো আমি বলি তুমি 4i মনে করো ঠিকই রাখবা, তুমি শুধু 3j কে বারবার চেঞ্জ করবা, যে 3 এর জায়গায় 1 2 এরকম বসাবো আমরা। তাহলে যদি 4 ঠিক রাখি, মনে করো এটা 1 2 3, এই যে 4। এবার ধরো তুমি লিখলে এরকম একটা ভেক্টর, ধরো 4i + j, মানে 3 এর জায়গায় আমি 1 বসালাম, বুঝো? তাহলে ভেক্টরটা কোন দিকে যাবে? এই ভেক্টরটা হবে এই যে এরকম 4 1, তাই না? এই যে দেখো এই ভেক্টরটা পাচ্ছি। এরপরে আসো, যদি তুমি এখানে 2 বসাও, দেখো 4i + 2j যদি আমরা বসাই, তাহলে দেখো এই ভেক্টরটা পাবো আমরা, এই যে এই ভেক্টরটা আসবে, ওকে? আবার তুমি যদি 4i + 3j বসাও, এই যে এই ভেক্টরটা যদি বসাতে চাও, তাহলে তুমি ভেক্টরটা পাবে এই জায়গায়। দেখো দেখো তুমি এইভাবে যত কিছু বসাও এখানে, এই যে j এর সাথে তুমি 0 বসাতে পারো। 0 বসালে কি হবে? শুধু 4i, তখন ভেক্টরটা হবে এখানে। আর আমরা মাইনাস বসালে ভেক্টর নিচে যাবে, সমস্যা নাই। তুমি এইভাবে যত চেঞ্জ করো, যদি 4i কে স্থির রাখো 4k, তাহলে দেখো সব প্রত্যেকটা ভেক্টরের যদি তুমি প্রান্তগুলো চিন্তা করতে থাকো, এটা সরল রেখার মধ্যে আছে একটা, তাই না? তাহলে লিনিয়ার, এই জন্য বলে লিনিয়ার কম্বিনেশন, মানে কি? সমাবেশ।
হ্যাঁ লিনিয়ার কম্বিনেশন মানে এগুলা সমাবেশটা একটা সরলরেখার মতো প্রান্তবিন্দু তৈরি করছে, বুঝছো? এগুলা প্রান্তবিন্দু একটা সরলরেখা হ্যাঁ ক্রিয়েট করছে, বুঝতে পারছি? আমি তো হ্যাঁ চাইলে এখানে ধরো 2.5 নিতে পারতাম, 2.67 নিতে পারতাম, তাহলে এই দিক দিয়ে আরো ভেক্টর তৈরি হবে না অসংখ্য, এরকম হ্যাঁ হ্যাঁ অসংখ্য ভেক্টর পাবো না? তাহলে সবগুলো তুমি যদি প্রান্তবিন্দু হ্যাঁ যোগ করো এটা কি পাবে? সরল রেখা পাবে। এই জন্য এটাকে হ্যাঁ বলা হয় সরল লিনিয়ার রেখা। কম্বিনেশন, বুঝো? হ্যাঁ তো লিনিয়ার কম্বিনেশনের ডেফিনেশন যখন আমরা অনার্স এর লেভেলে শিখেছিলাম, তো ওখানে একটা কথা ছিল এরকম, ধরো একটা বিষয়কে লিনিয়ার কম্বিনেশন প্রকাশ করে এরকম, দেখো a1 না এরকম ছিল, দেখো আলফা 1 x1 আলফা 2 x2 প্লাস আলফা 3 x3, এরকম ভাবে আমরা লিনিয়ার কম্বিনেশনকে লিখতাম, তাই না? আলফা 4 হ্যাঁ হ্যাঁ x4 মনে করে দেখো, এবং একটা শর্ত বলা হ্যাঁ থাকতো যে এই যে অল আলফা i নট ইকুয়াল 0, মানে অল কেন লিখতো? অল মানে এই যে ধ্রুবক গুলো, এই যে আলফা 1 আলফা 2 এগুলো কিন্তু ধ্রুবক, মানে স্কেলার, হ্যাঁ আর x1 x2 এগুলো হলো চলক, ভেক্টর। হ্যাঁ তাহলে এই যে এই ধ্রুবকগুলির সবাই জিরো হবে না, যে কোনো একটা অন্তত শূন্য হইতে হবে। সবাই যদি জিরো হয়ে যায়, দেখো এখানে দুইটা ভেক্টর কাজ করছে, দেখো একটা 4 আর একটা 2, ধরো আলফা 1 হলো 4, ধরো আলফা 2 হলো 2, বোঝো কথা? এগুলো ধ্রুবক, তাই না? আই একটা ভেক্টর, যে হ্যাঁ একটা ভেক্টর, একক ভেক্টর। তাহলে এই যে 4 আর 2 এই যে স্কেলার, দুইটা স্কেলার, তুমি যদি দুইটাকে শূন্য ধরো তখন কি হবে বলতে পারবা? 0 0, এই পয়েন্টটা বোঝাবে না, এই পয়েন্টটা বোঝাবে না, হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ কি এইটা আর কি লাইনের থাকতেছে? না না তাহলে কি লিনিয়ার কম্বিনেশন হবে? আর না না তাহলে লিনিয়ার কম্বিনেশন হতে হলে এট লিস্ট এই যে দুইটা সহগের মধ্যে 4 2 যে কোনো একটাকে অশূন্য হতেই হবে, দুইটাই একসাথে শূন্য হওয়া চলবে না। হ্যাঁ বুঝছি। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ এই জন্যই কিন্তু আমরা এই লাইনটা লিখতাম, এই যে অনার্স লেভেলে এটা শিখতাম, যে এই জন্যই বলা হয় এখানকার যে কোনো একটির মান, অন্তত পক্ষে একটির মান অশূন্য থাকাই লাগবে, একাধিক অশূন্য থাকলেও সমস্যা নাই। আচ্ছা, এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে না? না এখন কিছুটা বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা একটু নিচে চলে যাই, উপরে চলে যাই। দেখো ওকে ফাইন, আমরা নীল রঙে লিখতে আমার ভালো লাগে, নীলটা এবার চুজ করি। দেখো আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা ছিল ওইটা যদি একটু ড্র করি, বাঁক হয়ে গেল, দাঁড়াও মুছে দিই। দেখো আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে ধরো এই যে এটা হলো আমার এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এটা হলো ধরো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এটার স্থানাঙ্ক কি হবে? 1 0 না? হ্যাঁ এটাকে তুমি যদি ভেক্টর আকারে লিখো, লিখতে পারো এইভাবে, দেখো 1 0। আর যদি এই যে এটাকে যদি ভেক্টর আকারে তুমি লিখতে চাও, এই যে এটাকে, তখন এটাকে তুমি লিখতে পারো 0 1, তাই না? 0 1 এই যে ভেক্টর আকারে 0 1। তাহলে এই দুটোকে যদি আমরা একসাথে লিখি, একসাথে যদি প্রকাশ করতে চাই, আগে লিখি এক্স এর মান লিখলে হবে 1 0, আর ওয়াই অক্ষ বরাবর লিখলে 0 1। এই দেখো এটাই কিন্তু একটা ম্যাট্রিক্স প্রকাশ করছে এখন। তাহলে এটি একটি স্থানাঙ্ক ব্যবস্থা, একটা ম্যাট্রিক্স কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থাও প্রকাশ করে। এটা কি বুঝেছো? একটা ম্যাট্রিক্স একটা স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করে, কারণ এটা দিয়ে একটা স্থানাঙ্ক প্রকাশ পাচ্ছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা আসো এবার এটাকে কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি? এটাকে কি বলে বলো তো? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি না আমরা 1 0 0 1? কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি? আইডেন্টিটির সংজ্ঞা মনে আছে? আইডেন্টিটি হলো এমন একটি উপাদান যার সাথে অপারেট করলে ওইটাই ঠিক থাকে। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 5, যদি বলি অপারেশনটা গুণ, 5 এর সাথে কি এমন সংখ্যা গুণ করলে চেঞ্জ হবে না 5? 1 গুণ করলে চেঞ্জ হবে না। তাহলে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি হবে 1, এটা হলো গুণের আইডেন্টিটি, বুঝছো? আবার যদি বলি যোগের ক্ষেত্রে, তাহলে 5 এর সাথে কি এমন সংখ্যা যোগ করলে 5 চেঞ্জ হবে না? 0। তাহলে এই 0 হলো যোগের আইডেন্টিটি, মনে থাকবে? যোগের আইডেন্টিটি, হ্যাঁ আইডেন্টিটি মানে অভেদক বা অপরিবর্তক, মনে থাকবে? অপরিবর্তক বা অভেদক। তার মানে এই ম্যাট্রিক্সের সাপেক্ষে যে কোনো একটা বিন্দু ওই জায়গায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। ধরো তুমি 2 3 বিন্দুটা স্থাপন করবে, দেখো এই যে দেখো 2, এই দেখো 3 বিন্দু, মনে করো এই 3 বিন্দু বসালে এই জায়গায় আসবে, আমার এই জায়গায় কিন্তু নরমালি আসার কথা ছিল, এই যে বিন্দুতে। তুমি এটা সাপেক্ষে করে দেখো, এই বিন্দুতে এই জায়গায় আসবে। আচ্ছা আসো এটাকে দেখাই কিভাবে, একটু পরে বোঝাচ্ছি। এবার
একটু লক্ষ্য করো, ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে এরকম, মনে করো -2 + 2। ওকে, এখন হ্যাঁ। এই ভেক্টরটাকে তুমি যদি এই যে ম্যাট্রিক্স, এই যে অভেদক ম্যাট্রিক্স বা x অক্ষ y অক্ষ এর সাপেক্ষে স্থাপন করতে চাও, তাহলে কোথায় যাবে একটু দেখো তো। দেখো -2 + 2 কোথায় যাবে? এই ধরো -2 এই যে +2 হ্যাঁ এইখানে আসবে। এটা একটু বড় করে দেই, হ্যাঁ। পরে কাজে লাগতে পারে আমাদের। এই ধরো, আচ্ছা আসো, তাহলে এই ভেক্টরটা দেখো, এটা কোন ম্যাট্রিক্সের সাপেক্ষে? এই ম্যাট্রিক্সের সাপেক্ষে, অথবা x আর y অক্ষের সাপেক্ষে এটার অবস্থান এই জায়গায় আসে। তুমি এবার ক্লিয়ার করো তো -2 + 2, -2 + 2 কে তুমি কিভাবে লিখতে পারো? ধরো -2i + 2 যেভাবে প্রকাশ করা যাবে না, হ্যাঁ হ্যাঁ একই তো কথা। এবার মানগুলি বসাও। হ্যাঁ তোমার i কত ছিল? 10 না? তাহলে হ্যাঁ -2 এর সাথে গুণ হবে 10। আবার +2 বসাও, j এর মান কত ছিল? 01 না? হ্যাঁ 01। এবার ক্যালকুলেশন করো, দেখো কত থাকে। -2 -2 এটা আসবে 0, -2 + 0, আর নিচে আসবে 0, এদিকে +2। তুমি ফাইনালি দেখো কি পাচ্ছ, দেখছো এই ভেক্টরটাই পাচ্ছ। তার মানে এই ম্যাট্রিক্সের সাপেক্ষে, এই ম্যাট্রিক্সের সাপেক্ষে ক্যালকুলেশন করলে তার অবস্থান চেঞ্জ হচ্ছে না। না। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি আমরা এবার অন্য একটি ম্যাট্রিক্স নেই এই যে এই জায়গার পরিবর্তে, তাহলে কিন্তু তার অবস্থান চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ অবস্থান চেঞ্জ হবে। হ্যাঁ, সেটা কি রকমের? চলো আমরা অন্য একটা ম্যাট্রিক্স ধরি, আনুমানিক। ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এরকম, সহজেই নেই এটা। এটা মেপে নিলে ভালো হয়। 2 ধরো 1, আর এটা ধরো তুমি 1 3। মনে করো এই ম্যাট্রিক্স নিলাম আমরা, নতুন একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তোমার ওখানে ফ্যানের শব্দ হয় নাকি? হ্যাঁ মনে হয় না, এখন বিমান যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা চলো আমরা প্রথমে এটা দেখবো, যে দেখো যে 2 1, এটা কি এবার নতুন আই না? নতুন আই আমাদের। হ্যাঁ তাহলে নতুন আইটা দেখো কোথায় চলে গেল। আগে আইটা ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত, এবার চলে গেল আইটা দেখো এই জায়গায়, এই যে নতুন আইটা চলে গেল, দেখছো এখানে। হ্যাঁ আচ্ছা, এটা আমি একটু অন্য কালার দিই আর কি, নতুন আইগুলা দেখো, এটা নতুন আই আমাদের। এই লালটা হলো নতুন আই। তাহলে নতুন যে কোনটা যাবে? এটা 1, দেখো 3, 1 2 3, হুম, আনুমানিক ধরো এখানে আসলো। হ্যাঁ এখানে। ধরো এই যেটা, এটা আমার নতুন আই, এটা হলো নতুন জে আই, এটা হলো আমাদের জে। আচ্ছা, এবার এই ম্যাট্রিক্সের সাপেক্ষে আমরা -2 + 2 রূপান্তর মনে করে দেখতে চাই। তাহলে আবার লক্ষ্য করো, এই যে -2i + 2j, এখান থেকে আমরা আসি, এগুলো মুছে দেই। চলো দেখো, দেখো একটু লক্ষ্য করো, দাঁড়াও। আচ্ছা দেখো এবার মঞ্জু, হ্যাঁ এবার দেখছি। তুমি লক্ষ্য করো -2i + 2j এটা। এবার -2 থাকলো, এবার i কত তোমার বলো? i হবে কিন্তু 2 1 1 + 2 ইনটু, এবার j কত হবে বলো? 1 3। 1 3। এবার ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এখানে আসবে -2 মানে -4 + 2, তাই না? আর এটা আসবে কত দেখো তো? -2 + 6, তাই না? হ্যাঁ তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি? -2 -2 -2 + 4, তাই না? হ্যাঁ এরকম পাচ্ছি না? হ্যাঁ তাহলে এইটা কোথায় যাবে এবার নতুন করে দেখো? -2 + 4, এই যে দেখো 3 4। এবার কিন্তু নতুন ম্যাট্রিক্সটা দেখো, নতুন ভেক্টরটা আমার এই যে আগের ম্যাট্রিক্সটাকে, আগের ভেক্টরটাকে ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ তাহলে ম্যাট্রিক্স কি করছে দেখছো? ট্রান্সফার করে দিয়েছে না ম্যাট্রিক্স। হ্যাঁ তাহলে এই যে ম্যাট্রিক্স কি করলো? ম্যাট্রিক্স তুমি এই ভেক্টরটা ছিল প্রাথমিক অবস্থায়, এটাকে ট্রান্সফার করে দিছে এবং লম্বাও করছে, স্কেলিং করে। লম্বা করা, ছোট করাকে বলে স্কেলিং,
আর রোটেট করে দিয়েছে মানে ট্রান্সফার করে দিয়েছে, মনে থাকবে এটা ম্যাট্রিক্সের একটা কাজ। এবার চলো এটা জ্যামিতিক ব্যাখ্যাটা কি হবে দেখি। দেখো -2i এটা তো আমাদের নতুন i তাই না, -2i মানে কি এটাকে বিপরীত দিকে কইরা ডবল করে দেওয়া তাই না, হ্যাঁ বুঝতে পারছি? এই যে বিপরীত দিকে করে দিলাম, ধরো সমান বিপরীত দিকে করলাম, এটা আমাদের -i -2i মানে তাহলে হবে তোমার এই যে এরকমের, এটা হলো তোমার -2i। এরপরে দেখো 2j কি এটা দ্বিগুণ করে ফেলা এটাকে তাই না, হ্যাঁ যেটাকে কি দিকে বাড়ানো, এই দেখো দ্বিগুণ করলাম, মনে করো দ্বিগুণ, তাহলে -2i আর +2j এই দুটো যদি নতুন -2i -2j যদি যোগ করি, সামান্তরিকের একটা বিধি আছে না, হ্যাঁ হ্যাঁ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা এটা লব্ধি প্রকাশ পাবে। হ্যাঁ তাহলে এটা একটা সামান্তরিক আঁকো, দেখো আমি ডট ডট দিয়ে আঁকতেছি, দেখো এই দেখো এটা সামান্তরিকের মতো আঁকতেছি, দেখো ওই যে সামান্তরিক, হ্যাঁ সামান্তরিক। তাহলে এই দুটো হলো সন্নিহিত বাহু, এই যে এটা একটা বাহু এটা একটা বাহু, তাহলে কর্ণ হইলে যে এটা দেখো দেখছো ঠিক এই ভেক্টরটাই কিন্তু ছিল, এই ভেক্টরটা -2 +4। কি মাথা গরম হয়ে গেছে? না 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 বুঝলে বল, আমি রিপিট করবো, সমস্যা নেই তো। সমস্যা নাই, এগুলো আধ্যাত্মিক বিষয়, এগুলো কারো ভাই ভাই কখনো আচ্ছা দেখো এই যে দেখো, এই যে দেখো এটা হলো, এই যে দেখো এটা হলো i, এই যে এটা হলো -i, হ্যাঁ -2i মানে কি, তাহলে -i এর ডবল, এই যে -i এর ডবল, এই যে -2i, এই যে এটা অন্য কালার দেই তোমারে তাহলে বুঝবা। এই দেখো এই যে এটা হলো -2i, এই যে এটা -2i পাইলা তুমি, বুঝো? হুম আবার +2j মানে এটা দিক চেঞ্জ হবে না কিন্তু প্লাস, তাহলে এই যে এইটুকু হলো যে, এটা হলো যে, এটাকে ডবল করে দাও, এই যে +2j হইলো, ডবল করছো, হ্যাঁ তাহলে এই যে দুইটা ভেক্টর, এই যে এটা হলো -2i আর +2j, তুমি যখন দুইটা ভেক্টর যোগ করবা তুমি ত্রিভুজ বিধিও অবলম্বন করতে পারো অথবা সামান্তরিক বিধিও অবলম্বন করতে পারো। যদি সামান্তরিক বিধি অবলম্বন করো তাহলে এটা দিয়ে একটা সামান্তরিক আঁকো, এই যে দেখো একটা সামান্তরিক আঁকলাম, হ্যাঁ এই যে ডট 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 দিয়ে সামান্তরিক আঁকলাম, এই যে হ্যাঁ। সামান্তরিক, সামান্তরিকের কর্ণ এই দুটি বাহুর ছেদবিন্দু দিয়ে যে কর্ণটা যাবে সেই কর্ণ হবে তার লব্ধি, এই যে দেখো লব্ধি মানে যোগফল। হ্যাঁ তাহলে -2i +2j কিন্তু এই ভেক্টরটা প্রকাশ করছে, সেটা দেখো কি আসলে -2 +4 না, এর এই ভেক্টরটা কিন্তু -2 +4 হই। হ্যাঁ এবার কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ মোটামুটি। আচ্ছা এবার আসো, হ্যাঁ দেখো এটা একটা সুবিধা আছে বুঝছো, বোর্ড বড় তো অনেক কাজ করা যায়। আচ্ছা চলো আমরা বোর্ড ওইখানে রেখে একটু কাজ করি, এইদিকে আগাই, দেখো আইনা তাহলে খারাপ করলাম নাকি? অনেক টাকা লাগছে কিন্তু মঞ্জু, পেন ট্যাবলেট টানতে 7,000 টাকা লাগছে আমার। আরে না, ভালো জিনিস শুনছো, কাজ করতেছো। এই দেখো মঞ্জু, ধরো হ্যাঁ তোমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, একটা এ বি সি ডি, আরেকটি ম্যাট্রিক্স আছে তোমার কাছে, ধরো দুটি ম্যাট্রিক্স, এবার ধরো দুইটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টর, একটা হলো তোমার ই এফ, এটা একটা ভেক্টর, আর একটা ভেক্টর মনে করো তোমার কাছে আছে জি এইচ। এবার মনে করো আমি যদি এই ভেক্টরটাকে এই ম্যাট্রিক্সের সামনে দিই, সে কি করবে? ট্রান্সফার করবে না? হ্যাঁ তাহলে চলো এই ভেক্টরটা নতুন কোন জায়গায় যাবে সেটা আমরা দেখার চেষ্টা করি, এই ম্যাট্রিক্সের সাপেক্ষে ট্রান্সফার হয়ে। তাহলে প্রথমে আমরা এই ভেক্টর দেখতেছি, দেখো ই এফ, এটা একটা ভেক্টর, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইআই প্লাস এফজি। এফজি। এবার মান বসাও, ই তো থাকলো, আই কত আমাদের? আই কিন্তু এবার এ বি, হ্যাঁ এফজি। লিখো এ বি প্লাস এই এফ রইলো, যে কত বলো? সিডি। লিখো, এবার যোগ করো, কি হবে আমাদের? দেখো এ ই প্লাস সিএফ, আবার এখানে হবে বিই প্লাস ডিএফ। হ্যাঁ তাহলে এই ভেক্টরটাকে এই ম্যাট্রিক্স ট্রান্সফার করে এরকম একটি জায়গায় নিয়ে যাবে। এবার চলো আমরা এইটাকে দেখি, আমরা এই ভেক্টরটাকে এই ম্যাট্রিক্স ট্রান্সফার করে কোথায় নিয়ে যায় সেটা লক্ষ্য করি। তাহলে আমাদের ভেক্টরটা হলো এখানে
জি এইচ, এটাকে আমরা হ্যাঁ। লিখতে পারি জি আই প্লাস এইচ জে। আচ্ছা এবার আসো আবার আই জে এর মান বসাও। আই জে কত এখানে? এবি এবি প্লাস এইচ জে হলো সিডি। এবার ক্যালকুলেট করি, চলো। এজি প্লাস সিএইচ, আর এখানে হবে বিজি প্লাস, এইচডি। হ্যাঁ, হাই ডেফিনেশন। আচ্ছা, আমরা পেলাম। তাহলে আমি যদি বলি এবার এই দুটো ভেক্টরকে একসাথে লিখতে পারি না? তাইলে যদি একসাথে হ্যাঁ লিখি তাহলে কোন জায়গায় যাবে দেখো, লক্ষ্য করো। এই ফুরফুর করে কেন? তোমার এখান থেকে ফুরফুর ফুরফুর করতেছে খালি, বুঝতেছি না কিসের জন্য। কিসের জানি শব্দ হচ্ছে। দেখো আমরা কোন ম্যাট্রিক্সের সাপেক্ষে ট্রান্সফার করলাম? এ বি সি ডি। কাকে কাকে ট্রান্সফার করলাম? দুইটাকে একসাথে লিখি, দুইটা ভেক্টরকে। দেখো সি ডি ই, সরি এখানে হবে ই এফ। দেখো ই এফ জি এইচ, এই দুটাকে ট্রান্সফার করতেছি। ট্রান্সফার করে আমরা কোথায় পাচ্ছি? এই যে ই এফ কে ট্রান্সফার করে কোথায় নিবে? দেখো এ ই প্লাস সি এফ এ, তাই না? আর নিবে হ্যাঁ। বিই প্লাস ডিএফ এ। আবার দেখো জিএস কে সে ট্রান্সফার করে কোথায় নিবে? এজি প্লাস সিএইচ এ, আর নিবে বিজি প্লাস ডিএইচ এ, তাই না? এটাই কিন্তু ম্যাট্রিক্সের গুণ হয়ে গেছে। তুমি দেখাও, দেখো কি করেছি। এই যে এ এর সাথে ই গুণ করেছো, আবার সি এর সাথে এফ গুণ করে যোগ করেছো। হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আবার একই কথা দেখো, এই যে এ এর সাথে জি কে গুণ করছো, সি এর সাথে এইচ কে গুণ করে যোগ করেছো। এই যে এখানে আসলে ম্যাট্রিক্সের গুণটা এই জন্য পরে এইভাবে ডিফাইন করা হয়েছে এ প্রপার্টি থেকে। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে মনে রাখবো কিভাবে। মনে রাখার কৌশলটা পরবর্তীতে বের করে নিয়েছে গণিতবিদরা, যে আমরা এই ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে এটার প্রথম সারি, এটার প্রথম কলাম গুণ করব। বুঝতে পারছি? হ্যাঁ। এখন তো বন্ধু বলবে না বুঝলেও বলবে যে বুঝছি, কারণ অলরেডি একবার টিউটোরিয়াল দেখা হয়েছে। এখন যদি আমার না বুঝে, তাই না? ক্লিয়ার হইবা, ক্লিয়ার হইলে তুমি আরেকজনকে বুঝাইতে পারবা। আচ্ছা, এটা চলে গেল, ঠিক আছে মঞ্জু? আসো, লক্ষ্য করো। আচ্ছা দেখো তো মঞ্জু, আমরা ধরো একটি অবর্গ ম্যাট্রিক্স নিলাম, মনে করো। ধরো এ বি সি ডি ই এফ, একটি অবর্গ ম্যাট্রিক্স নিলাম। এর অর্ডার কত হবে? 2 3। হ্যাঁ, সারিও না, সারি হলো তিনটা, আগে সারি লিখতে হয়। 3 ইন্টু 2, 3/2 ম্যাট্রিক্স এটা, তাই না? হ্যাঁ এবার লক্ষ্য করো, এটার যে তোমার কলাম আছে, দেখো কলাম কয়টা? দুইটা। তাহলে এই প্রথম কলামটা মিন করতেছে তোমার এক্স অক্ষ বরাবর এক ভেক্টর আই, দ্বিতীয়টা হলো জে, আরেকটা থাকলে হয়তো কে। বুঝতে পারছি? হ্যাঁ তার মানে তোমার এখানে কলাম দুইটা, এটার মানে হলো এই ম্যাট্রিক্সটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক থেকে, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক থেকে সে ইনপুট নিবে। হ্যাঁ বুঝতে পারছি? তাহলে সে এই যে প্রথমে যে তোমার যে আই ভেক্টর ছিল, দেখো এই যে আমরা যেভাবে লিখে ধরো, এই যে এটারে বলি আই ভেক্টর, এটাকে বলি জে ভেক্টর, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর। সে এই আই ভেক্টরটাকে, তাহলে দুইটা ভেক্টরই আছে এখানে, দুইটা কলাম আছে মানে দুইটা ভেক্টরই আছে, আই এবং জে। আই কে, যে আই কে, এইটুকু হলো আমার আই, বুঝো। এই আই কে সে ট্রান্সফার করে এক্স অক্ষ বরাবর নিবে এ একক, ওয়াই অক্ষ বরাবর বি একক, জেড অক্ষ বরাবর সি একক। তাহলে এটা কি হবে? কয় মাত্রিক স্থানাঙ্কে যাচ্ছে? 3 মাত্রিক। আবার একই কথা, এই যে যে ভেক্টর, এই যে এইটুকু যে ভেক্টর, এটাকে সে এক্স অক্ষ বরাবর নিবে ডি একক, ওয়াই অক্ষ বরাবর নিবে ই একক, জেড অক্ষ বরাবর নিবে এফ একক। তাহলে এটা কোথায় যাচ্ছে? ত্রিমাত্রিকে যাচ্ছে না? তার মানে বোঝা গেল কলাম নির্দেশ করতেছে কয়টা ইনপুট আছে এর মধ্যে, কয় মাত্রিক স্থানাঙ্ক থেকে সে ইনপুট নেবে। আর এই যে সারিগুলা দেখো, তিনটা সারি হওয়ার মানে হলো সে 3 মাত্রিক স্থানাঙ্কে আউটপুট দিবে। একটু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা তো টিউটোরিয়াল তো এটা দেখছিলাম। দেখো তোমার যদি এইটুক না থাকতো, ধরো এই যে সিএফ নাই,
ধরো সিএফ নাই, তাহলে এই যে আই এক্স অক্ষ বরাবর যদি এ একক, ওয়াই অক্ষ বরাবর যদি বি একক, থেমে যাইতো গিয়ে, তাহলে দ্বিমাত্রিকই থাকতো, তাই না? তার মানে তোমার কলাম, দেখো সারি দুইটা হওয়া মানে কি দ্বিমাত্রিক স্থানাঙ্কে সে আউটপুট দেওয়া, সারি তিনটা হওয়া মানে কি ত্রিমাত্রিক স্থানাঙ্কে আউটপুট দেওয়া। তাহলে সারি নির্দেশ করে আউটপুট কয় মাত্রিকে যাবে, আর কলাম নির্দেশ করে ইনপুট কয় মাত্রিকে থেকে নিবে, বুঝছো? তাহলে এই যে 2, এটা হবে আমাদের ইনপুট, এটা হবে আমাদের ইনপুট স্পেস, আর এই যে 3 এটা হবে আমাদের আউটপুট স্পেস। ওকে, পেলাম। এবার ধরো আমরা দুটো ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, ধরো এবার একটু চেঞ্জ করে ফেলি। দেখো এইখানে আর কি, দেখো হ্যাঁ দেখো আমরা বোঝো A11 A12 B1 এইভাবে লিখেছে, সংক্ষেপে লিখ। ধরো বি, আচ্ছা এটা দিই A21 A22 A31 A32, এটা একটা ম্যাট্রিক্স নিলাম, বুঝো এটার অর্ডার হবে 3/2। আবার এর পাশাপাশি আরেকটি ম্যাট্রিক্স আমরা নিলাম, মনে করো B11 B12 B13, আবার এখানে নিলাম মনে করো B21 B22 B23, তাহলে এটার মাত্রা হবে তোমার 2/3, বুঝো? আমরা কি ফক ফাংশন গফ ফাংশন পড়েছিলাম না, মনে আছে? এই যে এরকম এফ ও জি অফ 2 এরকম মান বের করো, বা এক্স এরকম এক্স থাকতে পারে, এরকম মান আমরা বের করেছি। তাহলে প্রথমে আমরা কার মান বসাই, জি এর মানটা বসাই, জি এর মান বসানোর পরে এফ দিয়ে কাজ করি, এরপরে এখানে এক্স এর জায়গায় 2 3 বসাই, তাই না? তাহলে এটা কি হবে দেখো, এই যে এটাকে বলে রাইট টু লেফট সংযোজিত ফাংশন। যখন দুটি ফাংশন একসাথে কাজ করে তখন ডান দিক থেকে বামের দিকে যাওয়া লাগে। এখানে দেখো দুটি ফাংশন, এটা একটা ফাংশন কারণ এটা একটা কাজ করতেছে, ইনপুট নিবে আউটপুট দিবে, ফাংশন না, এটা আরেকটা ফাংশন। তাহলে প্রথমে কোন ফাংশনের কাজ হবে, এই ফাংশনের, এই ম্যাট্রিক্সের, বুঝছো? বুঝো নাই? হ্যাঁ বুঝছি তো। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, তাহলে যেহেতু দুইটা ম্যাট্রিক্স কিন্তু ফাংশনের মতো কাজ করে, এটার মধ্যে একটা ভেক্টর ইনপুট দেয়, এটা আরেকটা ভেক্টর আমাদের আউটপুট দেয়। তাহলে প্রথমে এই ম্যাট্রিক্সের কাজ হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ইনপুট কত বলো তো? এই যে দেখো ইনপুট কিন্তু এই যে এটা কিন্তু ইনপুট 3, মানে সে 3 মাত্রিক স্থানাঙ্ক থেকে ইনপুট নেবে, সে আউটপুট দেবে ত্রিমাত্রিকে, দেখো। এবার বোঝো, সে একটা ভেক্টরকে ট্রান্সফার করে যেই মাত্রায় ছেড়ে দিবে সেই মাত্রা থেকে সে ইনপুট গ্রহণ করবে, তাই না? সে যেখানে ছাড়বে সেখান থেকে সে ভেক্টরটাকে উড়িয়ে নিবে, সে ইনপুট হিসেবে নেবে, পরে সে আবার ট্রান্সফার করবে। তাহলে তার আউটপুট হচ্ছে দ্বিমাত্রিকে, তাহলে তার ইনপুট কয় মাত্রিকা থাকা লাগবে, দ্বিমাত্রিক থেকে নেওয়ার যোগ্যতা থাকা লাগবে, তাই না? আমরা যদি এটাকে ত্রিমাত্রিকে ইনপুট দেই তাহলে তো হবে না। তাহলে দেখো তার এই যে এটা কি বলতো, এটা কলাম না, কলাম সংখ্যা, এটা কি ইনপুট না? ইনপুট, হ্যাঁ এটা হলো তার ইনপুট, আর এটা হলো তার আউটপুট। তাহলে চিন্তা করো, প্রথম ম্যাট্রিক্সের এই যে কলাম সংখ্যা, এই যে কলাম সংখ্যা মানে প্রথমটার ইনপুট, দ্বিতীয়টার কি আউটপুটের সমান হইতে হইব না? তাহলে এটার কলাম সংখ্যা এটার সারির সংখ্যা সমান হইতে হইব, নইলে এই অপারেশন মানে গুণ সম্ভব না। কারণ এটা সংক্ষেপে আমি কি উত্তর দেব, আমাকে যদি বলে না, যে তোমাকে এই প্রশ্ন করবেই না যে কেন দুটি ম্যাট্রিক্সের সারি কলাম মানে কলাম আর সারি সমান হইতে হয়। এটা যদি সংক্ষেপে কিছু বলার কোনো আছে না, সংক্ষেপে তুমি বলতে পারো স্যার ম্যাট্রিক্সের গুণটা যেভাবে ডিফাইন্ড, ম্যাট্রিক্সের গুণ যেভাবে সংজ্ঞায়িত, সেই গুণটি করতে হলে অবশ্যই আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, এইভাবে বলতে পারো, নইলে তো গুণ করা যাবে না। দেখো এই যে এখানে এই কলাম এই সারি দিয়ে আমরা এই কলামে গুণ করব, তাই না? তো এখানে যদি মান থাকতো 3টা তাহলে তো গুণ করা যেত না। তুমি সংক্ষেপে উত্তরই দিবে, কিছু করার নাই, ওরা তো এত গভীর ব্যাপার এখানে ব্যাখ্যা চাইবে না।
এই জন্য ম্যাট্রিক্সের কলাম আর সারি সংখ্যা সমান হইতে হয়, এর একটা ব্যাখ্যা। হ্যাঁ, এরপরে আরো কাজ আছে, নির্ণায়কের কাজ আছে, অনেক কিছুই আসবে আমাদের সামনে। আরেকটা ব্যাপার বলে দেই, সেটা হলো তুমি চিন্তা করো, নরমালি যখন আমরা এক্স অক্ষ, ধর তুমি যখন গ্রাফ আঁকো নরমালি, বুঝো, হ্যাঁ, একটু দাঁড়াও দেখো, আমরা যখন গ্রাফ আঁকি নরমালি, তোমার যে গ্রাফ পেপার থাকে আমাদের, তাই না? ওই গ্রাফ পেপারে কি তুমি এমন দেখছো যে এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য এতটুকু, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য এতটুকু? এরকম হয়? হ্যাঁ, এরকম তো হয় না, এরকম তো হয় না, তাই না? এরকম হয়? না না, সমান থাকে না দুই জায়গায়? হ্যাঁ, এরপরে আমরা অনেক সময় সমান। আমাদের প্রয়োজন অনুসারে এক্স অক্ষ বরাবর 3 করে রেখক ধরি, ওয়াই অক্ষ বরাবর 2 করে রেখক ধরি, এটা আমাদের প্রয়োজন অনুসারে। কিন্তু নরমাল সিচুয়েশন কোনটা? নরমাল হইলো এইখানে আর এখানে সমান থাকবে, এটা হলো নরমাল। এই যে এটুকু, এটা এরকম ঘর থাকবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার লক্ষ্য করো, তোমার সামনে মনে করো একটা ম্যাট্রিক্স আছে এরকমের, দেখো তোমার সামনে ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম 2 1, এখানে যে মনে করো 1 3, তোর এই ম্যাট্রিক্সটা আছে। তাহলে আমরা যদি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় ড্র করি, আমরা কি পাবো? দেখো 2, এই দেখো 2 1, এই ভেক্টর আইটা চলে যাবে এই জায়গায়, দেখো পেলাম। আর একটা হবে 1 3, হ্যাঁ, এইখানে চলে আসবে, তাই না? হ্যাঁ, এটা হলো আমাদের নতুন স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হলো আমার এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ। এবার মনে করো তুমি এই ম্যাট্রিক্সটার সামনে 2 দিলা। আচ্ছা, তাহলে যে স্কেলার 2 দিলাম, এবার তুমি যদি শুধু যে কোনো একটা ভেক্টরকে যোগ করো, ধরো তুমি 2 1 কে গুণ করলা, তাহলে এটা হয়ে যাবে ডবল, হ্যাঁ, এই জায়গায় চলে আসলো মনে করো। তোমার কি মনে হয় এটা কি আগের মতো স্বাভাবিক আছে এখন স্থানাঙ্ক ব্যবস্থাটা? না আগে যেমন দেখা যেত তেমন দেখা যাচ্ছে? না না, কিন্তু যদি আমি এইটাকেও ডবল করে দেই, দেখো এইটাকেও যদি এই পর্যন্ত আনুমানিক বাড়াই দেই, এবার কিন্তু শুরুতে দেখতে যেমন ছিল তেমনই দেখা যাচ্ছে, কিন্তু জুম হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তাই না ব্যাপারটা? দেখো হ্যাঁ, এইটুকু দেখতে যেমন দেখতে লাগছিল, এটাও কিন্তু দেখতে তেমনই লাগছে, শুধু একটু বড় হয়েছে। হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, সেই গ্রাফ কিন্তু সেমই আছে, তুমি যখন গ্রাফটাকে সামনে এনে ধরবা, চোখের সামনে আগাইবা, তখন ঘরগুলো বড় বড় দেখা যাবে, কিন্তু দেখতে একই রকম লাগবে। হ্যাঁ, তাহলে আমি যদি এরকম রাখতে চাই, তাহলে কি করতে হবে? এই কলামকেও গুণ করতে হবে, এই কলামকেও গুণ করতে হবে। করতে হবে। তার মানে কি সকল মানকে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের সামনে কোনো একটা স্কেলার থাকলে সেই স্কেলার দিয়ে ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণ করতে হয়, বুঝেছো? এই জন্য গুণ করতে হয়, এটা একটা প্রপার্টি বললাম। আবার নির্ণায়কের ক্ষেত্রে এমন হয় না। আচ্ছা, যা হোক, তাহলে আজকে আরো বললে এবার পায়ের নিচ দিয়ে যাবে বেশি যদি বলি আরো, ঠিক আছে? হ্যাঁ, এটাকে ধরে রাখো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য বলে ফেলছি এখানে আমরা। হ্যাঁ, আমি রাত্রে আইটি স্টাডি করবো এর উপর, এগুলো এই যে, কম্পেয়ার করুন আইটি। এখানে দেখো সব চলে আসছে, এই যে। আর হ্যাঁ, লেখাটা আমি তো ইউজ টু না, আজকে মাত্র স্টার্ট করছি আমি, লেখাটা আরেকটু হয়তো সুন্দর হবে একটু ধীরে ধীরে, আমি অভ্যাস হয়ে গেলে। আমি তো কখনো লিখি নাই এই প্যাডে, আজকে শুরু করছো? আজকে সকালে শুরু করছি মাত্র এই প্যাড ব্যবহার, আমি তো আগে লিখি নাই এই প্যাডে কখনো, মাত্র লেখা শুরু করছি আর কি। তারপরও খারাপ হচ্ছে না, মোটামুটি ভালো চলছে আর কি, অভ্যাস কিছু কিছু হয়ে গেছে অলরেডি। ছবি টবি আঁকা মনে করো এখন লিখতে পারি, এইগুলো দিয়ে এখন অনলাইন টিউটোরিয়াল বানাবো, বুঝছো? আর বোর্ডে খুব বেশি যাবো না, এখন তো মোটামুটি যে বাংলাও লিখতে পারি। এটা সমস্যাটা কি জানো মঞ্জু? এই এটা হলো তোমার কিন্তু যে ট্যাব আছে, আমার ট্যাবে কিন্তু কোনো লেখা দেখা যায় না। এই দেখো ট্যাবে কিন্তু কোনো লেখা দেখা যায় না, আমি স্ক্রিনের দিকে তাকাই লিখতে হয়, স্ক্রিনের দিকে। ও, বুঝছি। আমি চোখের সামনে তাকাই আছি, দেখো লিখতেছি, আমি এখানে তাকাই লিখতে পারবো না।
ঠিক আছে? হ্যাঁ বুঝতে, হাতের দিক না তাকায় তুমি লিখতেছো। হ্যাঁ, এটার কারণ কি আমি তোমাকে দেখাই। দেখো, এই যে ট্যাব দেখতে পাচ্ছ আমার হাতে একটা, এই যে দেখো ট্যাব, হ্যাঁ শুধু একটা লাইট জ্বলতেছে, এখানে কিছুই দেখা যাচ্ছে না, এখানে কিছু ডট ডট দেওয়া আছে, ডট ডট, ও, এখানেই লিখতে হয়। ওখানে কোনো দাগ মাগও পড়ে না, না? দাগ তো এইভাবে পড়ে না, হালকা তো একটু পড়বে, এটা আবার মুছে যায়, ওইরকম পড়ে না। এই যে পেন, এই পেন দিয়ে দাগ কতটুকু পড়বে, এই যে দেখো না, আহ, এটা দিয়ে লিখতে হয়। এখন দেখা গেছে লেখার জন্য আমাদের স্ক্রিনে তাকায় থাকা লাগে, এই জন্য লেখাটা অভ্যাস করতে একটু সময় লেগে যায়। আহ, তবে এখানে একটা একটা কার্সর আসে, কার্সরটা দেখে দেখে লেখা যায় যে কার্সরটা কোথায় আছে আমার পেনটা, আমি দেখে দেখে লিখতে পারি, এরকম, বুঝছো? এটা একটা সুবিধা আছে। এমনি মোটামুটি অভ্যাস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ হয়ে যাবে না। যাক, তো মোটামুটি কিছু বললাম, তুমি নির্ণায়ক ব্যাপারে আসলে আরো মজার তথ্য আছে ওখানে, আরো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাবো। আর আমাদের এই ক্লাসটি কতক্ষণ চলছে? ঘন্টা খানেক প্রায় মনে হয়। এতক্ষণ তো চলার কথা না। জুম তো তোমার মনে করো 40 মিনিট থাকে ক্লাস, 40 মিনিটে কিন্তু বন্ধ হয়ে যায় জুম অটোমেটিক। ও, আচ্ছা যাক, কাছাকাছি ছিল। হ্যাঁ তোমার ওখানে দেখতে পাবো টাইম কত আছে, কয় মিনিট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আবার নেক্সট ক্লাসে নির্ণায়ক নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আজকে এই next, পর্যন্ত, এই পর্যন্ত আগে দেখো, দেখতে থাকো। আর অনন্যার খবর কি? হ্যাঁ, ওটা ওর সঙ্গে দেখা করবার যাওয়া লাগবে। চুল পরে কবে সেটিং দিছো? চুল চাচ্ছিলাম ঈদের পরে। বুঝতে পারছি, চাচ্ছ। আচ্ছা যাক, ইনশাআল্লাহ সমস্যা নাই। তাহলে আবার নেক্সট টাইম আমরা আবার নেক্সট একত্রিত টাইম হব। কখন? দেখি কালকে সময় পাবো ইনশাআল্লাহ, আশা করি কালকে একটু দেখবো নি। আচ্ছা, মানে 2 দিনই অন্তত একটা টপিক যাতে শেষ হয়, বুঝছো? শেষ তো হচ্ছেই, তাই না? হ্যাঁ। আপনার রেকর্ডটা আমাকে কিসে দিবান? মেসেঞ্জারে? কিসে যে দেবো, মেসেঞ্জারে এত বড় ফাইল তো যাবে না মনে হয়। ইউটিউব, কিসে? ইউটিউব চ্যানেল ছাড়া তো কোনো ওয়ে নাই। না আসবে, মেসেঞ্জারে আসবে। মেসেঞ্জারে 1 ঘন্টারটা আসবে। এত বড় ফাইল আসলে তো ভালো। আসবে, মেসেঞ্জারে আসবে। নাও, তোমার জন্য একটা শুভকামনা দিয়ে দেই। হ্যাঁ। নাও, এটা একটা শুভকামনা তোমার জন্য। আহ, জুবাইর তো আছে ভালো, আলহামদুলিল্লাহ। তুমিও আলহামদুলিল্লাহ ভালোই আছো, আমি আছি আলহামদুলিল্লাহ, তাও ভালো, আমি যেভাবে আছি ভালো আছি, সমস্যা নাই। তুমি যদি দেখো, আমি যদি রাতেও সময় পাই, আমরা রাতেও কিন্তু বসতে পারি। এখন তো আর ধরো হোয়াইট বোর্ড লাগতেছে না, বুঝো নাই? আচ্ছা। এখানে তো ক্লিয়ার দেখাই যায়, সমস্যা নাই। আমি তো অল টাইম বাসায় ফিরে যাই, তুমি সময় পাবে, তুমি যদি বলো যে আসো, মেসেঞ্জারে একটা নক করে কিংবা ফোনে একটা এসএমএস দিয়ে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি। আমরা সময় পেলে আবার একটু বসার চেষ্টা করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, তুমি ধরে পাঠাই দাও ভিডিও। আমি ভিডিওটা একটু প্রসেসিং একটু শর্টকাট করতে হবে, দেখি। না শর্ট তোমার পরিশ্রম করা লাগবে না, শর্ট করা এগুলো তো আমি দেখে থেকে না, তুমি যে দেখবা, আমি ওইটা বলতেছি না, তুমি দেখবা কিভাবে, এত বড় ভিডিও যদি না যায়, এটা হলো মুশকিল। ঠিক আছে, হ্যাঁ, দেখো। চেষ্টা করি আমি। আচ্ছা ওকে, তাহলে আমি শেয়ারিংটা অফ করি, দাঁড়াও। আচ্ছা। শেয়ারিং অফ হয়ে গেছে। এই 1 ঘন্টা তো ক্লাস করে ফেলছি আমরা, আসলেই তো। হ্যাঁ আমি তো সেটাই জানি, 1 ঘন্টার এটা মধ্যে 40 হওয়ার মিনিটের কথা। বেশি দেয় না কিন্তু, এটা 40 মিনিট হলে অটোমেটিক কেটে যায়, আমরা যে ক্লাস করি অটোমেটিক কেটে যায় হ্যাঁ। কল। আর এই ভিডিও কেলাম কাউরে দেখায়ও না বন্ধু, এই দেখো না, এই যে টিনের ঘর দুয়ার, মুশকিল আছে। হ্যাঁ। এই ভিডিও আবার কাউরে দেখায়ও না। আরে কথা বলবো। হ্যাঁ,
আরে না, খাদ্য খাবার দেখলেই কি তুই গ্রামে নির্গত ছাড়া কি না না গ্রামে কারবার দেখো না অবস্থা ভালো না তো, আমি তো খালি কোনো রকমে চালাচ্ছি বাইরে দিয়ে বসে বসে ক্লাস। এই স্কুলের ক্লাস কিসে নাও, কোথায় যায় নাও? স্কুলের ক্লাস নিয়ে তোমার দেখাই আমি, এই যে হোয়াইট বোর্ড, এই যে হোয়াইট বোর্ড এই যে লাগানো আছে, ও ল্যাপটপটা এইভাবে সেট করে দিই সামনে নিয়ে, হ্যাঁ ল্যাপটপে নেই, মোবাইলে নেই, স্ট্যান্ড নিয়ে এসছি তো আমি, সব নিয়ে এসছি। ভালো করছো। যাক আল্লাহ ভরসা। তো দেখি আবার মাগরিবের পর একটা পড়ানো আছে, কালকে থেকে আবার নতুন ব্যাচ নেওয়া লাগবে ইন্টারমিডিয়েটের। এখন ব্যস্ততা বেড়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। তোমরা টিচার মানুষ, ইনকাম তোমাদের না। আবার ইনকাম না, তবে একটা সুখবর হলো আমরা 5,000 করে টাকা পাবো আলহামদুলিল্লাহ, ওই যে ইয়া থেকে তোমার, বুঝছো মঞ্জু, গভর্নমেন্ট থেকে নন এমপিও টিচার হিসেবে। ও ওই যে 15 না প্রণোদনা। আহ, আচ্ছা ওই যে হ্যাঁ তুমি বলো তো, একটা এনআইডি থেকে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়? তা জানি না।